টেকনোলজির দিক দিয়ে জাপান কতটা উন্নত সেটা আমি এখানে এসে দেখতে পেলাম। এরা সব ধরনের চেষ্টা করে থাকে আরো উন্নত হওয়ার জন্য। আমরা 15 তলা একটা ভবনের নিচে দাঁড়িয়ে আছি। ভবনের তলা গুনবো কি ভেতরে যাব বুঝতেই পারতেছি না। হিদু, এটা কি হোটেল নাকি? হ্যাঁ, ওপরে দেখো বড় করে লেখা আছে হোটেল দাসিয়ান। এত বিশাল? আসলেই প্রতিটা তলা অনেক বড়, দেখে মনে হবে না একটা তলা সেটা। ভেতরে মনে হয় বিশাল বিশাল রুম থাকতে পারে। আমরা দুজন ভিতরে ঢুকলাম ট্যাক্সির ভাড়া দিয়ে। এয়ারপোর্ট থেকে এ দেশের কারেন্সি বের করে এনেছি, না হলে চলবো কি করে। ভেতরে গেটে সংগ্রহ মেশিন লাগানো আছে। আমরা কাছে যেতে সাথে সাথে সেটি খুলে গেল। ভেতরে ঢুকেই এসির হাওয়া খেতে লাগলাম। এতক্ষণ গাড়িতে এসির মধ্যে ছিলাম, বাহিরে বের হয়ে অনেক গরম লাগছিল, কিন্তু এখন ভালোই লাগছে। আবারও এসির মধ্যে ঢুকে পড়ছি। সামনেই বিশাল কাউন্টার, সেখানে জাপানি 4টা মেয়ে দাঁড়িয়ে আছে তাদের সাহায্য করার জন্য। তাদের পাশে দুটো রোবট দাঁড়িয়ে আছে। আমি আরজান ভাই এগিয়ে গেলাম কাউন্টারে। স্বাগতম স্যার, আমি শুভ। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? জি, আমরা এখানে ডক্টর সুসিরানের এক্সকিবিশনের ইনভাইটে এসেছি। ও, তাহলে আপনারা স্যারের গেস্ট। আপনাদের কাছে তো তাহলে দুটো টিকিট আছে, সেটা আমাকে দিন। জি, আমি টিকিট দিয়ে। এই নিন, এই দুটো হলো আপনাদের রুমের কি কার্ড। আপনাদের 14 তলায় 705তম রুম। আমি কার্ড দুটো নিয়ে ধন্যবাদ। স্বাগতম স্যার। যে কোনো সময় সাহায্য লাগলে কিংবা খাবারের জন্য রুমে থাকা ল্যান্ডলাইন থেকে 123 ডায়াল করে কল করবেন। ঠিক আছে। আমরা কি কার্ড নিয়ে চলে আসলাম লিফটের সামনে। সিঁড়ি বেয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, কারণ 14 তলা উঠতে উঠতে জান বের হয়ে যাবে। লিফটে উঠলাম আমরা দুজনে, এরপর সোজা 14 তলা। লিফট থেকে বের হওয়ার পরই 4 রুম পরে আমাদের 705 নং রুম। আমি আমার কি কার্ড দরজার সামনে ধরলাম, সাথে সাথে দরজা খুলে গেল। জাপান কত এগিয়ে গেছে দেখছো টেকনিকের দিক দিয়ে। সবকিছুতে এদের অবদান আছে। তো বিকালে কি বের হবি? হ্যাঁ, বিকালে আশেপাশের শপিং মল ঘুরে কিছু জামা কাপড় কিনে নিতে হবে। জাপানিজদের জামা কাপড় দেখতে কিন্তু ভালোই লাগে। ও, কাল কোথায় যাবি? কালকে কোথাও যাওয়া হবে না, কারণ কালকেই এক্সকিবিশন হবে আর আমাদের এই হোটেলেই থাকতে হবে। ও, আর এটা রুম নাকি রাজমহল? আমি এবার রুমে তাকালাম। আসলেই তো এত সুন্দর কোনো হোটেলের রুম আমি দেখি নাই। এমন একটা রুমে এক রাতের ভাড়া দিতে গেলেই মনে হয় আমি ফকির হয়ে যাব। চারিদিকে আলোকিত আলোতে সোফাগুলো সুন্দর করে সাজানো আছে। বেডরুম মনে হয় দুটো। ভাই একটাতে গেল, আরেকটাতে আমি গেলাম। প্রথম ব্যাগটা রাখলাম। প্রথমে বিশাল বেড দেখে আমার কিছুক্ষণ লাফাতে মন চাইলো। যে বাবা সেই কাজ, লাফালাফি শুরু করে দিলাম। এত নরম আর স্প্রিং এর বিছানা আগে পাইনি। লাফিয়ে মনে হচ্ছিল আমি ট্রাপোলজিং এর উপরে লাফাচ্ছি। সে যাই হোক, লাফিয়ে শরীর আরো ক্লান্ত হয়ে গেল। সময়টা সকাল 9টা। এখন সারা রাত প্লেনে ঘুমিয়েছিলাম, তারপরও ঘুমে চোখে কিছু দেখছি না। চোখ ঘুম একেবারে ঘিরে ধরেছে। আজকে বিকালে বের হওয়া যাবে, কিন্তু এখন ঘুমাতে হবে। সকালের খাবার এয়ারপোর্টে খাওয়া হয়ে গেছে। এখানের খাবারগুলো একটু আজব। সবজিগুলো বেশি সিদ্ধ করা হয় না। একটা ভুনা মাছ দিয়ে বিশাল চাঁদের সাইজের দুটো রুটি খেয়েছিলাম। রুটিগুলো খেয়ে আমার ভালো লেগেছে। জানি না নাম কি ছিল ওটার, তবে অনেক নরম ছিল। এখানের সব ধরনের খাবার ট্রাই করে দেখতে হবে, বিশেষ করে জাপানি সুশি। কিন্তু তার আগে গোসল করে এসে ঘুম দিতে হবে। আমি চলে গেলাম ঘুমাতে। ঘুমে দুপুর হয়ে গেল। ঘুম ভাঙলো জিসান ভাইয়ের ডাকে। ওই, কি খাবার খাবি? অর্ডার করো তোমার মন মতো, আমি ঘুমের ঘরেই বললাম। ঠিক আছে, আমি দুটো ইতালিয়ান খাবার অর্ডার করছি। ঠিক আছে করো, তবে সাথে 2টা ড্রিঙ্কসও রেখো। ঠিক আছে। আমি উঠে গিয়ে ফ্রেশ হতে গেলাম। হল রুমে বসে পড়লাম। অনেক বড় একটা রুম, মোট 3টা সোফা পাতা আছে আর সামনে বিশাল সাইজের একটা টিভির সাথে PS5 এর কানেকশন দেখে কিছুটা লোভ হলো আমার। টিভির নিচে লম্বা টেবিল আছে, সেটা ড্রয়ার খুলে দেখতে পেলাম গেমের কন্ট্রোলার প্লাস কিছু গেমের ডিস্ক। আমাদের দুজনকে আর আটকায় কি, দুজনেই গেমে মত্ত হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা চলে আসলো। ভাইয়া নাকি ইতালিয়ান অর্ডার করেছে। দেখি কি অর্ডার করেছে। একটা গাড়ির মতো কিছু একটা দিয়ে গেছে আমাদের কাছে।
সেটার মধ্যে খাবারের সব ডিশগুলো রয়েছে। মনে হয় খাবারগুলো খেয়ে বাইরে রেখে দিতে হবে। এটা আমি একটা ডিশ খুলে অবাক হয়ে গেলাম, কারণ ভেতরে স্যুপের মতো একটা 5টা পরিচিত জিনিসও দেখতে পাচ্ছি। কেমন শামুক শামুক লাগছে। এটা কি? মেনুবুকে দেখলাম এটাকে সবেন স্যুপ বলা হয়। শামুক খেতে হবে শেষমেশ? ভালো জিনিস কি অর্ডার করতে পারো নাই? আর এটা তো শ্যাম্পেইন মনে হচ্ছে। আমি তো সাধারণ সোডা ড্রিঙ্কস এর কথা বলেছিলাম, তুমি তো সোজা নেশা ধরাবা। খেয়ে দেখ, ভালো লাগবে। এটা বলেই জিসান ভাই গপা গপ করে খাওয়া শুরু করে দিল। দুটো শামুকের মাথা খাওয়ার পর পরেরটা দিতে ওনার কষ্ট হচ্ছিল, তারপরও সম্মান বাঁচানোর জন্য উনি খেয়ে নিলেন। এরপর শ্যাম্পেইনের বোতলটা খুলে সেটা থেকে ড্রিঙ্কস করতে লাগলো। আমার দেখে ড্রিঙ্কস করতে মন চাইলো, কিন্তু এই শামুক খেয়ে আর সেটা খেতে মন চাচ্ছে না। আমি আমার রুমে চলে আসলাম। ল্যান্ডলাইনে যে ফোন আছে সেটার পাশে একটা বই রাখা আছে, সব খাবারের মেনু আছে সেখানে। আমি সেখানে খুঁজতে লাগলাম, মন মতো জিনিস পেয়ে গেলাম। কাচ্চি বিরিয়ানির মতো একটা খাবার দেখলাম, যেটাকে আমি অর্ডার করলাম, সাথে কোকাকোলার 2টো বোতল। আবারও এসে আমি গেমস খেলতে লাগলাম। জিসান ভাই কেমন যেন করছে, এখন ওনার মনে হয় নেশা চড়তেছে আস্তে আস্তে। শুনেছি শ্যাম্পেইনে নাকি তেমন নেশা নাই, কিন্তু প্রথম প্রথম খেলে অনেকটা নেশা পড়তে হয়। একটু পরই আবার আমার খাবার চলে আসলো। সোফায় পা দুটো ভাঁজ দিয়ে বসে পড়লাম। এক প্লেটে মুরগির কয়েকটা রোস্ট করে আনা হয়েছে, আর এক প্লেটে শুধু বিরিয়ানি। জাপানি বিরিয়ানি যে এত সুন্দর হবে আমি ভাবিনি। ভিতরে এমন মশলা ব্যবহার করা হয়েছে যেটা শুধু স্বাদ নয়, বরং ঘ্রাণও সুন্দর করে দিয়েছে। কয়েকটা প্যাকেট সস রয়েছে। বিরিয়ানি খাওয়ার মজার জিনিসই এই সস। অনেকে জানে না, হয়তো বিরিয়ানি সস দিয়ে অনেক মজার হয়। আমি পুরো 8টা রোস্টই শেষ করে দিলাম। জিসান ভাইয়া শুধু তাকিয়ে দেখছিল আমার খাওয়া। অবশেষে কোকাকোলার 2 বোতল মেরে দিলাম আস্তে আস্তে। শেষমেশ দেখছি জিসান ভাই আমার খাওয়া দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। যা সারা, ভাবলাম একটু বের হব এখন, কিন্তু জিসান ভাই তো ঘুমিয়ে পড়লো। কখন উঠবে সেটা ঠিক নাই। 2টো খাবারের গাড়ি আমি বাইরে রেখে আসলাম, সব ডিশ সহ। এরপর অনেকক্ষণ জিসান ভাইয়ের ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুই হলো না। খাটাসের মতো ঘুমাচ্ছে নাক ডেকে। শেষমেশ বেলা 3:30টার দিকে তাকে রুমে একা রেখে আমি একাই বেরিয়ে পড়লাম টোকিও শহর ঘোরার জন্য। লিফটে করে আমি পৌঁছে গেলাম একদম নিচের ফ্লোরে, কিন্তু এখানে লোকজন জড়ো ছিল অনেক। সবার কথাবার্তাতে কিছুই শুনতে পারতেছিলাম না। শেষমেশ কাউন্টারে চলে গেলাম। শুভ, এখানে কি হয়েছে? আমাদের এই হোটেলের মালিক ডক্টর সুচিরান স্যার 2 দিন হলো নিখোঁজ ছিল। এমন মাঝে মাঝে হয়, তাই আমরা চিন্তায় ছিলাম না, কিন্তু এবার ওনার মৃত লাশ পাওয়া গেছে গাড়ির ভেতরে। কি তাহলে আমাদের এক্সকিউশন? আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। ডক্টর সুচিরান স্যারের 2 ছেলে আর 1 মেয়ে এই এক্সিবিশনটার দায়িত্ব নিয়েছে। এক্সিবিশন কালই হবে। ও, আমি আর কিছু বললাম না, সোজা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। মাথায় একটা জিনিস ঢুকছে না, যার জন্য আসলাম এখানে। সেটাই তো হলো না, সুচিরান নাকি আমাকে কিছু বলবে, কিন্তু এখন সে তো মারা গেছে। আচ্ছা যাক, তাতে আমার কি? আমি তো আমার টাকা প্লাস জাপান ঘোরার বড় সুযোগ পেয়ে গেছি। সুচিরান মরছে তো কি হয়েছে? সুচিরানের মৃত্যুতে আমি এতটাও ব্যথিত হইনি। আমি আমার মতো এনজয় করতেছি। সে মারা গেছে, সেটা তার ভাগ্যে ছিল। আমি হাঁটতে হাঁটতে টোকিও শহর দেখতে লাগলাম। হোটেল থেকে বের হওয়ার পরেই আমি দেখতে পেলাম ডান সাইডে একটা স্টেশন রয়েছে। আমি সেখানে চলে গেলাম। এটা একটা ইলেকট্রনিক স্টেশন ট্রেন। ভেতরে খুব সুন্দর জায়গা, ভিড় নেই একদমই। স্টেশন যে এতটা নীরব হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। একটু পর পরই ট্রেন আসছে, অনেক স্পিড, আবার চলে যাচ্ছে। মন চাচ্ছে আমিও একটু ঘুরে আসি। আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। এই ট্রেনের জন্য কোনো টিকিট দরকার পড়ে না, যে কেউ ট্রেনে বিনামূল্যে উঠতে পারে। একটা ট্রেনে এসে দাঁড়ালো আমার সামনে। ট্রেনের ভিতরে আমি ঢুকে গেলাম। একদম পুরো ফাঁকাই ছিল ট্রেনটা। জানি না কোথায় যাবে, কিন্তু দেখার ইচ্ছা ট্রেনটা যেখানে যাক। ট্রেনের মধ্যে বসেছিলাম, আশেপাশের কোনো কিছুই আমার ঠিক লাগছে না। একটা ট্রেন পুরো ফাঁকা হতে পারে কখনো? একটু আগের ট্রেন থেকে তো অনেক মানুষে বের হলো, আবার অনেকে ঢুকলো, কিন্তু এবার ট্রেনের জন্য তো অনেক মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু শুধু আমি ঢুকলাম, এমনকি কেউ বেরো হয়নি। আমার ফোনটা বের করলাম সময় দেখার জন্য, কিন্তু ফোনেরও 12টা বেজে গেছে। সময় খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করলো, সেকেন্ডের মতো মিনিট বাড়তে লাগলো সেখানে। এরপর আস্তে আস্তে ঘন্টার কাঁটা সেভাবে বাড়তে লাগলো। আমি ট্রেনের একটা দেয়ালের সাথে জোরে বাড়ি খেলাম।
ট্রেনটা এখন অনেক স্পিডে চলতে শুরু করেছে। মনে হচ্ছে ট্রেনটা মহাশূন্যে উড়ার মতো স্পিড নিয়েছে। আমি ট্রেনের স্পিডে বেহুশ হয়ে গেলাম। আমার চোখ খোলার পর নিজেকে সেই ট্রেনের একটা কক্ষে পেলাম। ট্রেন মনে হয় অনেক আগেই থেমেছে। নিজের ফোনের দিকে তাকালাম। ট্রেনের স্পিড বাড়ার সময় আমার সাথে আমার ফোনটাও ট্রেনের একটা দেয়ালের সাথে জোরে ধাক্কা লাগে, তাই সেটা বন্ধ হয়ে গেছে। আমি এখন কোথায় আছি সেটা নিজেও জানি না। ভুলেও কখনো আর ইলেকট্রনিক ট্রেনে চড়বো না। এইটা তো বুলেট ট্রেনের থেকেও খারাপ। আমার মাথা এখন ঘোরা শুরু করেছে। আমি তাড়াহুড়া করে সে ট্রেন থেকে বের হলাম। বের হয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। পুরো জনশূন্য হয়ে গেছে স্টেশনটা। দেখতে অনেকটা অদ্ভুত লাগছে আমার এখন। আমি আস্তে আস্তে বের হলাম। সন্ধ্যার সময় হয়ে গেছে। আমার হোটেলে ফিরতে হবে। জিসান ভাই তো একা আছে হোটেলে। হুশ ফেরার পর আবার ভয় পাই নাই, কিন্তু স্টেশনে বাইরে আসার পর আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ একই জায়গায় আমি আছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টোকিও শহরের চেহারা বদলে গেছে। যেখানে সেখানে বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। একটু আগে আমি সব ভালো দেখলাম। তাহলে কি ঘূর্ণিঝড় হলো নাকি ভূমিকম্প? জাপানে তো আবার ভূমিকম্প বেশি হয়। আমি বাম সাইডে তাকালাম। হোটেল দা শিয়ানের অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। 15 তলা ভবন ধ্বংস হয়ে নিচে পড়ে আছে। জিসান ভাইয়ের কথা বলেই আমি দৌড় দিলাম সেটার দিকে। আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার জিসান ভাইকে তখন সেভাবে রাখা উচিত হয় নাই। জিসান ভাই কি আদৌ বেঁচে আছে কিনা সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। মোট কথা আমি এটাই বুঝতে পারতেছি না এখানে কি হয়েছে। আমি হোটেলের দিকে এগিয়ে গেলাম। সেখানে যেতেই দেখতে পেলাম প্রথম তলাটা শুধু আছে, কিন্তু বাকি 14 তলা পেছনের দিকে ভেঙে নিচে পড়ে আছে। আমাদের রুম তো ছিল 14 তলায়, তাহলে নিশ্চয়ই জিসান ভাই সেখানে না। এটা হতে পারে না। না না না, এটা হতে পারে না। এইটুকু সময়ের মধ্যে এইসব তো হতেই পারে না। আর আমি আশেপাশে কাউকে দেখতে পারছি না। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন ভেঙে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ভাবছিলাম স্বপ্ন, কিন্তু পরে পেছন থেকে একটা তীর যখন আমার পায়ে গেঁথে গেল, তখন আমি আমার হোটেলের ভিতরে যেতে পারলাম না। হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম। তীরের মধ্যে মনে হয় বিষাক্ত কোনো পদার্থ ছিল, হয়তো বা বিষয় ছিল। এই নিয়ে আমার দুবার জ্ঞান হারালাম আমি। আর কতবার আমি বেহুশ হব বুঝতে পারতেছি না। এখন তো বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছে। মনে হচ্ছে অনেক বড় কোনো চক্রান্ত আছে, কিংবা হয়তো ডোনাল্ড ট্রাম্প বোমা মেরেছে এখানে। জ্ঞান ফেরার পর আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে বসে আছে ডক্টর সুচিরান। সুচিরানকে চিনতে আমার সমস্যা হলো না, কারণ হোটেলে যখন তার মৃত্যুর খবর শুনেছিলাম তখন কাউন্টারে তার ছবি ছিল, সেখান থেকে দেখেছিলাম। কিন্তু সুচিরান এভাবে বেঁচে আছে কিভাবে? তাহলে কি আমাকে এখানে আনা সুচিরানের কোনো প্ল্যান ছিল? আচ্ছা, সুচিরান আমাকে এখানে আনলো বুঝলাম, কিন্তু এই শহরে কি হয়েছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। তো তুমি সেই মহান রাজা হারকিউমাস? হারকিউমাস? কে সেইটা? আমি তো হৃদয় বাপ্পি। আমাকে ভুলে গেলেন? আমার থেকে পেন্টিং কিনলেন আপনি? তোমার বকবক শোনানোর জন্য তুমি আসনি এখানে। আমি এসেছি মানে? আর আপনি কি বলতেছেন? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আর আমাকে এভাবে উল্টো বেঁধে রাখা হয়েছে কেন? আর এই নিনজাগুলো চাকু নিয়ে কি আমাকে মারবে? অনেকগুলো নিনজা দাঁড়িয়ে আছে আশেপাশে, সেগুলোর চোখে ক্রোধ আমি দেখতে পেয়েছি। হয়তো আমাকে মারবে তারা। আমি মারা গেছি? হ্যাঁ, আজ বিকালে তো আপনার গাড়ি মধ্যে থেকে আপনার লাশ বের করা হয়েছে। যেটার ভয়ে ছিলাম সেটাই হয়েছে। মানে? তোমরা জেরনকে ডাক দাও তো। একটা নিনজা চলে গেল। একটু পরে একটা মেয়ে রুমে আসলো। অনেক সুন্দর বটে, কিন্তু মুখটা মোটেও সুবিধার নয়। আমাকে দেখার পরই আমাকে মারতে এগিয়ে আসে, কিন্তু সুচিতাকে আটকে দেয়। কিছু একটা আস্তে আস্তে বলে তারা, আমি শুনতে পেলাম না সেগুলো। তখন জেরান আমার কপালে হাত দিল। আমাকে শক্ত করে শিকল দিয়ে উল্টো করে বেঁধে রাখা হয়েছে। আমার মতো সাধারণ একটা মানুষ ওপরে এমন অত্যাচারে তারা কেন করছে কিছুই বুঝতেছি না। আমি কিছু বলতে চেয়েও কেন জানি আমি কিছু বলতে পারলাম না। মুখ থেকে কিছু বের হলো না। আমি সব এনার্জি ফিল করতে পারছি ওর মাঝে, কিন্তু ও আর তার মধ্যে পার্থক্য আছে। মানে বুঝতে পারছি না। তুমি তোমার ক্ষমতাটা ব্যবহার করো ওর উপরে। আমি এইটুকু বুঝতে পারতেছি ওর অতীতে এমন কিছু একটা হয়েছে যেটা এই সব তৈরি করেছে। আচ্ছা, আমি দেখতেছি। সুচি হঠাৎ করেই ইয়োগা করতে বসে গেল। সাথে সাথে সে হাওয়ায় ভাসতে লাগলো।
চোখ দুটো খুললো, সেটা দিয়ে সাদা আলো বের হতে লাগলো। আমার দিকে খুব মনোযোগ দিয়েই তাকালো সে। হঠাৎ করে আমিও আস্তে আস্তে সবকিছু দেখতে শুরু করলাম। আমার অতীত, যেটাকে আমি মনে করতাম সেটা একদম ভুল ছিল। আমার তো আরেকটা অতীত ছিল, যেখানে আমি নিজে একজন সুপারহিরো ছিলাম, নিজে বিশাল এবং আজব রাজ্যের রাজা ছিলাম। সব কিছুই আমি দেখতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই আমি সত্য হিসাবে মেনে নিতে পারছি না। সেই সব আমার কাছে মিথ্যা মনে হচ্ছিল, আমার মাথা আর কাজই করছে না। হঠাৎ ওই সুচিরান বলতে শুরু করলো, এর মাঝে ঘোর রহস্য রয়েছে। একে মারা যাবে না, ওকে মারলে বিপদ আমাদের উপরে আরো বেশি বেড়ে যাবে। আর ওকে এই সময়েও রাখা যাবে না, তাতে আমাদের জীবনের ভয় আছে। তাহলে কি ওকে আমরা ওর সময় পাঠিয়ে দিব? ও এই সময়ের, আমরা তো ভেবেছিলাম এই শয়তানটার অতীতের ফরমকে এখানে নিয়ে এসে তাকে মেরে ফেলবো, যাতে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা অনেক পেঁচালো হয়ে গেছে। ও মূলত এই সময়েরই, আর ওকে মারলে কোনো কিছু ঠিক হবে না, বরং সব আরও উল্টো হয়ে যাবে। আর ওকে এই সময়ে রাখলে আমাদের উপরে বড় একটা হামলা আসবে। সময় নিয়ে এমন ঝামেলা হবে আমরা মোটেও বুঝতে পারি নাই। সময়ের স্যাম্পলগুলো আমাদের কাছে সুরক্ষিতই ছিল, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের রাজকন্যা সেটা চুরি করে এখন দুটো সময়কে পুরো আলাদা করে দিয়েছে। তার মানে তো অনেক খারাপ কিছু হবে। হ্যাঁ, অতীতের সময়ে আমি মারা গিয়েছি, কিন্তু বর্তমানের সময় অতীতের সময়ের মতো চলছে না, অতীতকে উল্টোভাবে চালাচ্ছে সে। তাহলে এখন কি করব? অতীতে আমি মারা গিয়েছি, তাই ওর সময়ে আমাদের যেতে হবে। ঠিক আছে। অতীতের সময়ে গেলে আমরা ভাবার কিছু সময় পাবো। এখানে থাকলে কেরালা আমাদের মেরে আমাদের ক্ষমতাগুলোও নিয়ে নেবে, আর তারপর ও পুরা মাল্টিভার্সের সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একজন হয়ে যাবে। তখন চাইলে একটা প্ল্যানকেও এমনিতেই ধ্বংস করে দিতে পারবে। বাকি সবাই তো ওর নাগালের বাইরে আছে, ওদের কাছে কেরালা পৌঁছাতে পারবে না। আমার মনে হয় না। কেরালা আমাদের পূর্বপুরুষের মধ্যে সবচেয়ে চালাক এবং ভয়ানক জাদুকরের মধ্যে একজন। ওর ব্ল্যাক ম্যাজিক সবার থেকে শক্তিশালী। সবাই একসাথে যা ভাববে আর ও একা ভাববে সেটা। তাই আমাদের এই বিষয় নিয়ে একটু ভয় করা উচিত। তাহলে কি করব আমরা এখন? আমরা অতীতের সময়ে যাব এবং সেই সময়ে আমার ব্ল্যাক ম্যাজিকের রাজকন্যা মিয়ারাকে পাবো। কেরালাকে হারাতে তার মেয়ের ব্যবহার আমাদের করতেই হবে। তাহলে চলো যাওয়া যাক। আমি তো পুরো হতবাক, এরা সবাই কি বলছে কিছুই আমার মাথায় যাচ্ছে না। একটু আগে সুচিরানের কার্যে আমি 3D ইমেজে যা দেখলাম তা আমার কাছে একটা মুভির মতো মনে হচ্ছিল। আমার তো কিছুতে এইসব জিনিসে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবেই বা কি করে? হঠাৎ করে কেউ যদি এসে বলে তোমার নাম হৃদয় না বরং হারকিউমাস, তাহলে কে সেটা মেনে নেবে? আমার তো সেই লেভেলের রাগ হচ্ছে, কিন্তু নিজের রাগকে অনেক কন্ট্রোলে রাখলাম, কারণ এখানে অনেকগুলো নিনজা আছে, তাদের হাতে ধারালো তলোয়ার। আমি কিছু বললে হয়তো আমার গলা যাবে। তখনই সেখানে আশ্চর্যজনকভাবে একটা মেয়ে চলে আসলো, যেটা আক্রমণ করে দিল সুচিরান আর সুচিরানের নিনজাদের উপরে। মেয়েটাকে আমি ঠিক করে দেখতে পারলেও বাকি কেউ দেখতে পারতেছে না। তাদের মেয়েটার কাছে স্পেশাল কিছু ক্ষমতা আছে, সেগুলো দিয়ে নিনজাগুলোকে খুব সহজেই সে হারিয়ে ফেলে। কিন্তু সুচিরান সেই সুযোগে ইয়োগা করতে বসে পড়ে এবং সে হয়তো কিছু একটা করে মেয়েটাকে, যার জন্য মেয়েটা থেমে যায় আর হাতে নিনজাদের থেকে একটা তলোয়ার নিয়ে আমাকে বেঁধে রাখা শক্ত শিকল কেটে দেয়। আমি নিচে পড়ে যেতে লাগছিলাম, কিন্তু ও আমাকে ধরে ফেলে। পড়লে হয়তো আমার মাথা ফেটে যেত। আমি এবার ভালো করে লক্ষ্য করলাম, মেয়েটা তো রিধি, মানে আমার বোন, কিন্তু ও এখানে কি করছে? আমার তো বাসায় থাকার কথা, ওর জাপানে আসলো কখন? আর এভাবে মারামারি করছে কিভাবে? হঠাৎ একটা মৃত লাশের মতো শরীর উড়ে আসলো, সেটাও দেখতে রিদির মতোই। আমি অবাক হয়ে আছি, কিছুতে কিছু বলতে পারতেছি না। তখন রিদির শৈল ওই মৃত শৈলে ঢুকে যায়। এমন মনে হলো রিদি একটা আত্মা কিংবা অন্য কিছু, যাকে শুধু আমি দেখলাম, কিন্তু এর কেউ দেখলো না। আর তখনই রিধির মতো মেয়েটা বলতে শুরু করলো, তোমাদের সাহস হলো কি করে রাজার হৃদয় টিটানকে এভাবে বন্দি করে রাখার? আমরা তো শুধু জিনিস ঠিক করতে চেয়েছিলাম এবং এটাও বের করতে ছিলাম যে কি এমন হয়েছে যার কারণে সবকিছু হচ্ছে। কি বের করলে?
সুচিরান এতক্ষণ ইয়োগা করতেছিল, এবার সে হৃদির মতো দেখতে মেয়েটাকেও দেখাতে লাগলো সবকিছু। আমার মতো মনে হলো না তাকে, কারণ সে সব দেখতেই বিশ্বাস করে নিল। কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। কিভাবে করব? এদের কাছে আছে সুপার পাওয়ার, আর আমার কাছে তেমন কোনো কিছুই নাই। আমি একজন সাধারণ মানুষ, আর এসব কিছু স্বপ্ন, এমন স্বপ্ন যেটা খুব ভয়ানক। তোমাদের সাথে আমিও যাব। ঠিক আছে। হৃদির মতো মেয়েটা আমার কাছে আসলো। ঠিক আছে তুমি? হ্যাঁ, কিন্তু তুমি কে? দেখতে ঠিক আমার বোনের মতো দেখতে তুমি। আমার নাম হৃদিতা, তোমার স্ত্রী আমি। কি? তোমরা এক একজন যা বলছো তাতে আমার মাথা ঘুরে যাচ্ছে। তুমি তোমার অতীতকে ভুলে গেছো, তাই এমন মনে হচ্ছে। আমি আমার অতীতকে ভুলি নাই। আমার অতীত আমার ঠিকই মনে আছে। তোমরা সবাই ভুল করছো। আমার বোনের মতো চেহারা যদি তুমি হতে পারো, তাহলে আমার মতো দেখতে আরো লোক আছে। তোমরা হয়তো তাদের কাউকে খুঁজতেছো। তোমাকে আমি খুঁজতেছিলাম। আমি এসবের কিছুই বুঝতে পারতেছি না। আমাকে ছেড়ে দাও তোমরা। হারকিউমাস যে সব ক্ষমতা পাওয়ার প্রথমে এমন ছিল, সেটা ভাবতে কেমন লাগছে। আমাদের দেরি করা চলবে না। কেরালার সেনারা আমাদের খুঁজে বের করে ফেলবে এখানে বেশিক্ষণ থাকলে। প্রাইম ট্রেনে যেতে হবে আমাদের শীঘ্রই। এরপর তাদের সাথে আমি হাঁটতে লাগলাম। নিনজাগুলো যেখানে ছিল সেখানে আছে। বেশিরভাগেরই অবস্থা টাইট করে দিয়েছে হৃদিতা। আবারও স্টেশনের দিকে যেতে লাগলাম আমরা। তাদের কথা মতো আমি যে ট্রেন দিয়ে এসেছি সেটা একটা প্রাইম ট্রেন, যেটার সাহায্যে সময়ের আগে পিছে ভ্রমণ করা যায়। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। এমন কিছু পৃথিবীতে আছে সেটা আমি প্রথম শুনলাম। যত তাদের কথা শুনেছি আমি ততই অবাক হচ্ছি। অবাক না হওয়ারই বা কি আছে? সাধারণ মানুষের জীবনে হঠাৎ করে এসব ঘটলে কে বা বিশ্বাস করবে? আমি যতটুকু ভেবেছিলাম ওর অবস্থা তার থেকে খারাপ। আমাদের অবস্থা আরো খারাপ। যেখানে যাচ্ছি সেখানে কেরালার মেয়ে মিয়ারা রয়েছে। ওর কোনো রকম সন্দেহ হলেই আমাদের জীবন যাবে। সেটা নিয়ে আমাদের ভয়। আমি তো মৃতই, আমাকে আবার কে মারবে? কিন্তু বড় বিপদ হারকিউমাসের উপরে আসতে পারে। আমার তো সেই সময় যেতেই ভয় করছে, কারণ মিয়ারা আমাকে মেরে ফেলেছে সে সময়ে। আমার তো অস্তিত্ব হারিয়ে যেতেও যদি না মিয়ারা রিয়েলিটি স্যাম্পল ব্যবহার করত। তোমার ভাগ্য ভালো বলতেই হবে। আর কিয়ারা মনে হয় রিয়েলিটি স্পেলের ব্যাপারে অজ্ঞ। সে হয়তো জানেই না সময়ের স্পেল আর রিয়েলিটির স্পেল একসাথে ব্যবহার করলে যে সময়ে সে যাবে সে সময়ের পুরো টাইমলাইন সে বর্তমান থেকে আলাদা করে নেবে। মানে সে অতীতে গিয়ে সে যা করবে সেটার জন্য আমাদের বর্তমানের কোনো পরিবর্তন হবে না, বরং সে অতীতের জন্য নতুন একটা বর্তমান তৈরি হবে, যেটা আমাদের বর্তমান থেকে অনেক আলাদা হবে। তুমি এত কিছু কিভাবে জানো? আমি ছোট থেকেই এসব জাদু স্পেল নিয়ে পড়াশোনা করেছি। আর হয়তো জানলে অবাক হবে, আমি কয়েক হাজার বছর ধরেই এসব বিষয়ে অনেক কিছুই শিখেছি। তাহলে হারকিউমাসকে সাবধান করব কিভাবে এখন? সে তো সাধারণই আছে, শুধু তাকে অস্বাভাবিক করতে হবে। আবার এখনকার সময়ে রিয়েলিটি স্পেল জানতো যারা, সবাইকে মিয়ারা মেরে তাদের ক্ষমতা নিজের করে নিয়েছে। তোমাদের প্ল্যান অনুযায়ী এখন কাজ করতে হবে। আমাদের অতীতে যেতে হবে এবং সেই সময়ের একজন রিয়েলিটি স্পেল জানে এমন কাউকে খুঁজে বের করতে হবে। আমরা তো অন্য প্ল্যান করছিলাম। তোমরা যে প্ল্যানই করো না কেন, কেরালাকে কোনোভাবেই আটকাতে পারবে না, কারণ কেরালার সব কিছু ধ্বংস করে দিবে। আর আমাদের যদি এসব আটকাতেই হয়, প্রথমে আমাদের হৃদয়কে আগের সব মনে করাতে হবে, কারণ ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু আছে যেগুলো শুধু ওই জানে। আর সময়ের স্পেলগুলো সম্পর্কে ওর জ্ঞান সবচেয়ে বেশি। আর সময়ের স্পেল আমাদের কাছে না থাকলেও তোমাদের টাইম ট্রেন আমাদের কাজে দিবে। আমি হাঁ করে ওদের কথা শুনছিলাম, কোনো কিছুতেই কিছু বুঝতেছিলাম না। হঠাৎ হৃদিতা আমার দিকে তাকালো আর আমি বেহুশ হয়ে গেলাম। ব্যাপারটা বোঝার আগেই দেখলাম আমি যে ট্রেনে ছিলাম সেখানেই শুয়ে আছি। আমার ফোনটা আমার পাশে পড়ে আছে, সেটার কিছুই হয় নাই। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছুই স্বাভাবিক। ট্রেনের ভিতরে একজন যাত্রী আছে,
আমার সামনে বসা উনি বললেন আমি এভাবে ঘুমিয়ে 3 স্টেশন পার করে আবার আগের স্টেশনে এসেছি। এখন সবকিছু মাথায় ঢুকলো। আসলে আমি স্বপ্ন দেখতেছিলাম, সবকিছু হৃদিতা, সুচিরান, সবকিছুই স্বপ্ন ছিল মাত্র। আমি হাঁটার চেষ্টা করলাম, কিন্তু পায়ে ব্যথা লাগছিল কিছুটা। মনে হলো হয়তো ট্রেনে কোনো জিনিসে সাথে আমি বাড়ি খেয়েছিলাম। ওইদিকে নজর না দিয়ে আমি ট্রেন থেকে বের হলাম। স্টেশনের ভিতরে ভিড় না থাকলেও আগের মতো একদমই জনশূন্য না। আমি বাইরে বেরিয়ে সবকিছু স্বাভাবিকই দেখলাম, কোনো ধ্বংস কিছুই নেই বাইরে। তারপরও আমি একটু সাবধানে যেতে লাগলাম। বাম পাশে যখন আমি হোটেল দা শিওনকে ঠিকঠাক দেখলাম, তখন আগে ঘটে যাওয়া সব জিনিসেই স্বপ্ন মেনে নিলাম। সামনে আগাতে লাগলাম। আমি হোটেলে আমাদের বুক করা রুমের মধ্যে চলে আসলাম। জিসান ভাই তো এখনো ঘুমাচ্ছে। মোবাইলের সময়টা চেক করলাম। আমার হোটেলের থেকে বের হতে এবং হোটেলে ঢোকার মধ্যে পুরো 3 ঘন্টার পার্থক্য। মানে বেশিক্ষণই ঘুমাইনি আমি। কেউ যদি শুনে আমি প্রথম ট্রেনে উঠে বেহুশ হয়ে গেছিলাম, তাহলে হাসতে হাসতে মরে যাবে। আমি সোফায় বসে পড়লাম। এখানে আসার পরই একবার ফোন দিয়েছিলাম বাসায়, সেই সুবাদে আমার নাম্বারটা তাদের কাছে আছে। তো মোবাইলের বাসার নাম্বার থেকে ফোন আসলো। মূলত তখন রিদিকে ফোন করেছিলাম, তখন রিদি নাম্বার থেকে ফোন আসলো। হ্যাঁ রিদি বল। আমি যারা। ও যারা, কেমন আছো? ওইখানে গিয়ে তো ভুলেই গেছো আমাকে। সেটা কি করে হয়, তোমাকে কি করে বলে থাকা যায় বলো? আর তুমি বাসায় যাওনি? হুম, তোমরা কেউ নাই। রিদি একা বাসায় থাকে, ওকে সময় দেওয়ার জন্য আমি এখানেই আছি। ও, কেমন কাটছে ওখানে? কোনো সমস্যা হচ্ছে? সমস্যা বলতে কিছুই না, তবে ডক্টর সুশীলান আমাদেরকে এক্সকিবিশনের জন্য এনেছিলেন, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে কিভাবে যেন। ও, তাহলে কি করবে? ফ্রিতে জাপান ঘোরার তো এটাই সুযোগ, এই সুযোগ মিস করা যায় বলো? আর হ্যাঁ, তুমি এখানে থাকলে অনেক মজা হতো। তোমার ভাই তো শুধু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, হানিমুনে নিয়ে যেও আমাকে। না, ভাবছি হানিমুনে ফ্রান্স যাব, ওইটা অনেক রোমান্টিক জায়গা। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কোনো রকম সমস্যা হলে জানাবে কিন্তু। হ্যাঁ জানাবো। আমি সোফাতে গেম খেলতে খেলতে রাত 10টার দিকে ঘুমিয়ে গেলাম। উঠলাম পরের দিন ঘুম থেকে। আজকে এক্সকেভেশন। জিসান ভাই আমার আগেই উঠেছে ঘুম থেকে, অনেক বড় ঘুম দিয়েছিল সে। আমি হয়তো বুঝতে পেরেছি কালকে দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ট্রেনে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, কারণ অমন ভয়ানক স্বপ্ন কেই বা দেখতে চায়। আমি তো আর কখনো দেখবই না। শাওয়ার নিতে চলে গেলাম আমি, কিন্তু পায়ে এখন একটু বেশি ব্যথা অনুভব করতে পারছি আমি। প্যান্টটা উঁচু করলাম, যেখানে ব্যথা সেখানে হালকা একটা ক্ষতের দাগ দেখতে পারলাম। মনে হচ্ছে পুরনো কোনো ক্ষত, কিন্তু সেখানে ব্যথা করছে অনেক। এখন আমি কোন রকম শাওয়ার নিয়ে বের হলাম। জিসান ভাই আর আমি নাস্তা করে নিচের তলায় চলে আসলাম। কাউন্টারে গিয়ে শুনতে পেলাম এক্সকিবিশন নাকি একদম ওই ছাদে হবে। আবারও লিফটের সাহায্যে আমরা ছাদে উঠে গেলাম। ছাদে উঠেই অবাক হয়ে গেলাম, কারণ ভেবেছিলাম ছাদটা হয়তো খোলা হবে, কিন্তু না, উপর দিয়ে রঙিন গ্লাস দিয়ে ঢাকা, যেটা আরো সুন্দর করে রেখেছে। চারিদিকে অনেক সুন্দর করে সাজানো এবং লাইন ধরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেলাম আমি। এক সাইডে শুধু পেইন্টিং রয়েছে, অন্য সাইডগুলোতে এক এক জিনিস দিয়ে সাজানো। আমি আর জিসান ভাই প্রথম পেইন্টিং এর সাইডগুলো ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও আমার বানানো পেইন্টিংটা পাচ্ছিলাম না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছিল। গেল কোথায় আমার বানানো পেইন্টিংটা? তবে কি পেইন্টিং চুরি হয়ে গেছে? দূর, একটা পেইন্টিং কেন চুরি করবে? আর আমার পেইন্টিং চুরি করতে যাবেই বা কেন? কারণ এখনো পৃথিবীর নামি দামি পেইন্টিং গুলো আছে। এখানে আছে মোনালিসার সেই রহস্যময়ী ছবি, আছে পিকাসোর আঁকা ঘোড়ার মাথার মতো দেখতে মানুষের ছবি, এছাড়াও নাম না জানা অনেক নামি দামি পেইন্টিং। এগুলো বাদে কেন আমার পেইন্টিং চুরি হবে? অবশ্য সুশীলান মারা গেছে, সব তো এখন তাদের ছেলে মেয়ে দেখছে, তাদের কাছে হয়তো আমার পেইন্টিং ভালো লাগে নাই। কিরে, তোর পেন্টিং কোথায়? সেটাই তো বুঝতে পারতেছি না। মনে হয় আমারটা এক্সিবিশনে চান্স পাই নাই। থাক, মন খারাপের কিছু নাই। তুই তো তোর পেন্টিং এর দাম পেয়েছস, আর সবচেয়ে বড় কথা, আমরা জাপান ঘোরার সুযোগ পেয়েছি। আমরা দুজনে আলাদা হয়ে সবকিছু দেখতেছিলাম। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে, পুরানা টাকা থেকে শুরু করে পুরানো অস্ত্র আছে, এমনকি ডাইনোসর এর কঙ্কালও আছে। হঠাৎ একজন মেয়ে আমার পাশে এসে বলতে লাগলো, মনে হচ্ছে তোমার পেন্টিং এর জন্য মন খারাপ তোমার। কে তুমি? আর আমার পেন্টিং
এখানে রাখা হয়নি কেন? আমি লরা, ডক্টর সুচিরানের মেয়ে। ও, তোমার পেন্টিং এখানে রাখা হয়নি কারণ বাবা বলেছিল সেটা অনেক স্পেশাল পেন্টিং, আর সেটা অন্য জায়গায় রাখা হয়েছে এক্সিবিশনের জন্য। ও। চলো আমার সাথে। আমি লরার সাথে চলতে লাগলাম। আমার পেন্টিং স্পেশাল সেটা শুনে একটু ভালোই লাগলো। একটু ভাব দেখিয়ে আগাতে লাগলাম। সামনে তো মেয়ে, একটু ভাব তো দেখাতেই হবে। আমাকে লিফটে নিয়ে গেল মেয়েটা একটা আঙ্গুল দিল স্ক্রিনের উপর। তখন লিফটে থাকা বাটন নিচে আরো বাটন চলে আসলো, যেগুলো 0 এর নিচে থেকে মাইনাস দিয়ে শুরু হয়েছে। মানে বুঝলাম মাটির নিচেও ভবন আছে। জাপান তো সব দিক দিয়ে উন্নত। নিচতলার আরো 4 তলা নিচে লিফটে এসে থামলো। এরপর একটা রুমে নিয়ে আসালো। রুমটাতে ঢোকার পর দেখতে পেলাম আমার সামনে একটা পাগলের মতো একটা বুড়ি বসে আছে, হাতে নিম পাতার ডালের মতো কিছু একটা। দেখে তো মনে হচ্ছে গ্রামে যারা ভূত তাড়িয়ে বেড়ায় তাদের মতো। মেয়েটা আমাকে এখানে আনলো কেন? নাকি আমার আজগুবি ছবি আঁকার জন্য আমাকে ভূত তাড়ানোর লোকের ঝাড়ু পেটা খাওয়াবে? কি হবে কি জানি। বুড়ো মহিলা চোখ বন্ধ করে ছিল এতক্ষণ। আমি রুমে প্রবেশ করার পর আমি হঠাৎ হাওয়ায় ভাসতে লাগলাম। মনে হচ্ছিল কেউ এই রুমের গ্র্যাভিটি চেঞ্জ করে দিয়েছে, কিন্তু রুমে যারা আছে তারা কেউই ভাসছে না। হঠাৎ করেই আমার স্বপ্নে দেখা সুচিরান, জিরনের এবং আমার বোনের মতো দেখতে মেয়ে, যার নামও আমার বোনের নামে, তাকেও দেখলাম। হৃদিতা তার এক হাত দিয়ে আমাকে উঁচু করিয়ে রেখেছে হাওয়ার মধ্যেই। মনে হচ্ছে মেয়েটা জাদু জানে, কিন্তু এই বিজ্ঞানের সময়ে কি জাদু আদৌ সম্ভব? কালো জাদু সম্পর্কে শুধু কাহিনী শুনেছি, তাছাড়া এইসব এখন বিশ্বাসই করে লাভ নাই। কিন্তু হৃদিতা যে জাদু দিয়ে আমাকে হাওয়ায় তুলছে এটা আমি ঠিকই বুঝতে পারতেছি। আমি ওদের কথাবার্তা শুনতে লাগলাম। তুমি কি শিওর রিয়েলিটি স্পেলের সাহায্যে হারকিউমাসের সবকিছু ঠিক করে মনে পড়বে? ওর সব ঠিকই মনে পড়েছে, কিন্তু রিয়েলিটি স্পেলের জন্য ও সেটাকে মেনে নিতে পারছে না। কিন্তু যদি রিয়েলিটি স্পেলটাকে উল্টো করে দেওয়া যায় তাহলে এসব রিয়েলিটি বদলে যাবে, আর হৃদয় এর সব মনে পড়বে। এই পাগল বুড়ি কি সেটা করতে পারবে? কারণ আমরা হারকিউমাসকে এখানে বেশিক্ষণ রাখতে পারবো না। মিয়ারা একবার যদি বুঝে যায় তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। রিয়েলিটি স্যাম্পলের জন্য আমি বেঁচে গিয়েছি, না হলে এতক্ষণ আমার অস্তিত্বই থাকতো না। আমি এখন আসলভাবে মরতে চাই না, কারণ এখন মারা গেলে আমার ভবিষ্যতের কেউ বেঁচে থাকবে না। আর এই নতুন রিয়েলিটি আমিও মারা গেছে, তাই আমার অস্তিত্বের নিশানাই থাকবে না কোথাও। বাবা তুমি চিন্তা করো না, এখানে আসার সময় আমি হারকিউমাসের মতো দেখতে একটা রোবট জিসান নামের ছেলের সাথে ছেড়ে দিয়েছি। মিয়ারা আপাতত আধা ঘন্টা কিছুই করতে পারবে না। হৃদিতা, তুমি তো ওনাকে নিয়ে আসলে, এখন কিছু করতে বলো ওনাকে। পেনর, তুমি শুরু করো। জি মহারানী, আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আপনার দেওয়া জ্ঞান আমি অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি। সেই সাথে রিয়েলিটি প্রিজমকেও আমার মধ্যে কনজিউম করেছিলাম, কিন্তু আমার বয়স আর নেই। আমার ভাগ্য এই পর্যন্ত ছিল। আমি আমার রাজার সেবা করতে পারবো, এটা ভেবে আমার মন খুশিতে নেচে উঠেছে। তোমার কাজটা আমাদের রাজ্য সবসময় মনে রাখবে। পেনর সে আমার দিকে উঠে আসতে লাগলো, তার হাতের ডালপালা ফেলে দিয়েছে। হঠাৎ একটা স্পেল পড়লো, সে সাথে সাথেই সেই রুমের একটা বিশাল আলোর চমকা দেখা দিল। আমার মাথা ঘুরতে লাগলো, সেই সাথে আমার মাথায় যত মিথ্যা রিয়েলিটি ছিল সব মুছে দিতে লাগলো। আমি আমার আগের অতীতকে এখন সম্পূর্ণ নিজের করে ভাবতে শুরু করলাম। কিন্তু বুড়ি মহিলাটা আরো কিছু করলো। ভেবেছিলাম হয়তো আমাকে একটু এনার্জি দিচ্ছে সে, কিন্তু না, সে ক্ষমতা দেওয়ার স্পেল ব্যবহার করলো, যেটার কারণে আমার মাঝে তার সমস্ত ক্ষমতা চলে আসলো। শুধু তার ক্ষমতা নয়, তার জানা সকল জ্ঞান, এমনকি সকল স্কিলও আমার মাঝে চলে আসলো। সাথে সাথেই বুড়োর শরীর পড়ে গেল ফ্লোরে। হৃদিতা ওকে ধরলো, এর ফলে হৃদিতার জাদুও শেষ হলো। আমি আস্তে করে মাটিতে নামলাম। মাথা অনেকটা ব্যথা করতেছে। এই রিয়েলিটি জিনিসটা আসলেই খারাপ।
কিন্তু বর্তমানে আমার কাছে আছে রিয়েলিটি প্রিজমের ক্ষমতা, মানে সারা বিশ্বের রিয়েলিটি আমি চেঞ্জ করে দিতে পারবো। হৃদয় আছো? আমি ওকে জোরে ধরে বললাম। যাক, তাহলে হারকিউমাসের মেমোরি তো ফেরত আসলো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, আমার কাছে তো রিয়েলিটি প্রিজমের ক্ষমতা আছে, এটা তো মিয়ারার কাছে ছিল না। তোমার উপরে সময় স্পেল ব্যবহার করা হয়েছে, আর তোমাদের নিয়ে আসা হয়েছে যেখানে তোমাদের জার্নি শুরু হয়েছিল। সেখানে এই প্রিজমের ক্ষমতা ছিল পেনরের কাছে, কিন্তু আরও কয়েক বছর পর সেটা পেনরকে মেরে মিয়ারা নিয়ে যাবে। তাহলে মিয়ারার কাছে যে রিয়েলিটি ক্ষমতা আছে আমার কাছেও? না, তোমার কাছে তার থেকে বেশি আছে। তোমার কাছে পেনরের 150 বছরের অর্জন করার সব জ্ঞান আছে, যেটা আমাদের কারোর কাছেই নেই। মিয়ারার কালো ক্ষমতা কার মধ্যে আছে জানো? কার? যারা? কি? ও কোথা থেকে পেয়েছে? সেটা জানি না। মিয়ারা একটা রহস্যময়ী ক্যারেক্টার, যে কিনা রাজা কেরালার মেয়ে ছিল। কেরালা ছিল ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে বড় জাদুকর, মানে ব্ল্যাক ম্যাজিকের স্রষ্টা যাকে বলা হয়। আর সেই কেরালার মেয়েই ছিল মিয়ারা, যে কিনা এক সময়ে কেরালার থেকেও ভয়ঙ্কর ছিল। কিন্তু অনেক অবুঝ মিয়ারা, তাই নিজের সব ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তাই কেরালা তাকে সবসময় গোপন রেখেছে। তুমি এত কিছু কিভাবে জানো? আমার পড়া কোনো বই বা কারো থেকে আমি এর আগে মিয়ারা সম্পর্কে জানতে পারিনি। আমাদের প্রথমে জানতে হবে যারা কিভাবে এই ক্ষমতাগুলো পেল। কিন্তু সেটা কিভাবে জানবে? সেটা আমার উপরে ছেড়ে দাও। এখন যখন আমি নিজে রিয়েলিটি চেঞ্জ করতে পারি, তাই এটা করতে কষ্ট হবে না। কিন্তু সাবধান, তোমার কাছে ক্ষমতা আছে, এটা জানলে আবারও তোমার উপরে রিয়েলিটি স্পেল ব্যবহার করবে। সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, কারণ বুড়িটা অনেক স্পেল সম্পর্কে জানে, আর তার মধ্যে এমন কিছু স্পেল আছে যেটা সে ব্যবহার করতে পারে নাই, কিন্তু আমি পারবো। কারণ আমরা সেই কেরালার বংশধর। প্রথমত আমার কাছে রিয়েলিটি প্রিজম আছে, সুতরাং আমি আর উপরে রিয়েলিটি স্পেল ব্লক করার স্পেল ব্যবহার করতে পারি। এবং দ্বিতীয়ত আমি আমার উপরে আরেকটা স্পেল ব্যবহার করতে পারবো, যেটা কিনা আমার কাছে কোনো ক্ষমতা থাকলেও লোকজন কোনো জাদু কিংবা কোনো বিজ্ঞানের যন্ত্রের সাহায্যে বুঝতে পারবে না। আর এ দুটো স্পেলই মিয়ারার পরের পদক্ষেপ থেকে আমাকে বাঁচাবে। আমাকে শুধু নাটক করে যেতে হবে। তোমার জন্য একটা জিনিস আছে আমার কাছে। কি জিনিস? বাবা মারা যাওয়ার সময় আমাকে এই জিনিসটা টেলিপোর্ট করে নিয়ে আসতে বলেছিল তোমার কাছ থেকে, আর আমি আমার ক্ষমতা দিয়ে সেটা টেলিপোর্ট করে নিয়ে আসি। মূলত আমার ক্ষমতা হলো যে কোনো জিনিস শুধু জীবন্ত প্রাণীবাদী, যে কোনো জিনিসকে টেলিপোর্ট করা। লরা একটা লকেট আমার হাতে দিল। আমার সাথে আগে ঘটে যাওয়া জিনিস আমি বলিনি, এখানে মনে আছে আমার এখনো সব। লকেটটা হঠাৎ করে হারিয়ে যায়, আর এখন বুঝতে পারলাম সেই লকেটটা কোথায় ছিল। আমি সঠিক জানি না এটার মধ্যে কি ছিল, কিন্তু যা ছিল সেটা আমাদের কাজের জিনিস ছিল, তাই তো যারা এই লকেটটা খুঁজছিল। দেখি রকেটটা একবার। দেখো। আমি জেরনের হাতে দিলাম লকেটটা, ও হাতে ধরতেই কিছু একটা হয়তো পেল। আমার ক্ষমতা মূলত যে জিনিসকে আমি স্পর্শ করি সেটার সম্পর্কে হালকা ধারণা পেয়ে যাই আমি। আর রকেটটা ধরে আমি বুঝতে পারলাম এই রকেটের মধ্যেই ছিল মিয়ারার বন্ধ ক্ষমতা। তাহলে তো যেভাবে হোক যারা এটাকে খুঁজেছিল, আর যারা কাছে মিয়ারার ক্ষমতা চলে আসে। হ্যাঁ, হতে পারে, কিন্তু লকেটটা তো এখানে থাকার কথা ছিল না। এই লকেট আমার গলাতে ছিল। এই কথাটা বললো হৃদিতা। তাহলে তোমার গলা থেকে এটা জারার কাছে কিভাবে গেল? আমি বলতেছি, আমার ক্ষমতার মূলত আমি যে কোনো জিনিসের অতীত আমার ইয়োগার মাধ্যমে দেখতে পারি, কিংবা কোনো জিনিসকে ধরলে তা আংশিক অতীত আমি বলতে পারি।
অতীতের সুচিরান তো একবার বের করেছিল এই রহস্য, কিন্তু সে মারা গেছে। কিন্তু তাতে কি, আমাদের কাছে বর্তমানে সুচিরান আছে। আসলেই জিনিসটা পেঁচালো, অতীতের কেউ যদি মারা যায় সে কিভাবে বর্তমান কিংবা ভবিষ্যতে বাঁচবে। কিন্তু জিনিসটা সময় এবং রিয়েলিটি নিয়ে হচ্ছে। আমরা যদি এই সময়ে থেকে যাই তাহলে যে বর্তমানে থেকে আমরা সময় আস্তে আস্তে গেলে সে সময় যাব না, কারণ এমন কিছু আমার আগের অতীতে হয় নাই, সব কিছু রিয়েলিটি নিয়ে হচ্ছে। কিন্তু এই সময়ে যে আমাকে নিয়ে আসা হয়েছে, এই সময় তো আমি ছিলাম, এমন না যে এই সময় আমি এখানে ছিলাম না। সেই আমাকে কোথায় রাখা হয়েছে আমি বুঝতে পারতেছি না, নাকি যারা আমার এই সময়ের আমাকে অন্য কোনো সময় পাঠিয়ে দিয়েছে, সেটা হলে তো আরেকটা রিয়েলিটির উৎপন্ন হবে। হয়তো এই সময় হৃদয় এখন জলপুরিতে আছে। আমার ভাবনাগুলো শুধু আমি ভাবছিলাম না, বরং এগুলো হৃদিতাও ভাবছিল। তাহলে এটা অনেক বড় সুযোগ হতে পারে আমাদের কাছে। হ্যাঁ, অনেক বড় সুযোগ। আমাদের দুটো রিয়েলিটির সুযোগ নিতে হবে, কারণ এখানের হৃদয়ের কিছু হলে আমার কিছুই হবে না। এই রিয়েলিটি পুরো আলাদা হয়ে গেছে। এখন যদি আমি হৃদয়ের সামনেও যাই, তারপরও বর্তমানে সে কোনো চেঞ্জ হবে না, কারণ আমার অতীতে আমার ভবিষ্যতের হৃদয় কখনো আমার সাথে সামনাসামনি দেখা করতে আসেনি। তাই রিয়েলিটি নিয়ে যা কনফিউশন আমার ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আপনাদের থাকলে একটু বললেন। আমাকে কিছু বুঝতে না দিয়েই মিয়ারা আমার উপরে আক্রমণ করেছিল। এমন আক্রমণ করেছে যার জন্য আমার সব চলে গেছে। আমি সাধারণ জীবন চাইলেও কখনো এমন সাধারণ জীবন চাইনি। আমি সাধারণ জীবন চেয়েছিলাম আমার পুরো পরিবারের সাথে, আর সেটা এখন কোথায় সেটাই আমি বুঝতে পারতেছি না। মেয়েরা সম্পর্কে আমি তখন সম্পূর্ণ জানতাম না, কিন্তু এখন অনেকটাই জানি। আমার কাছে পেনোরার ক্ষমতা এবং অনেক জ্ঞান আছে। এটা দিয়ে মেয়ারাকে হারাতে না পারলেও আমি আমার সব ক্ষমতা ওর দ্বারাই নিয়ে আসতে পারবো, এবং তারপর খেলা হবে। তো এখন বেশি করে লুচুগিরি করতে হবে যারার সাথে। আমি রুমটা থেকে বের হলাম, নিজের পুরনো অস্তিত্ব ফিরে পেয়ে এখন ভালোই লাগছে। এই রিয়েলিটি জিনিসটা যে কত বড় অস্ত্র সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই ক্ষমতা দিয়ে পুরো দুনিয়াকে আমি আমার মন মতো করে নিতে পারবো। শুধু দরকার পড়বে কিছু ব্ল্যাক ম্যাজিকের। আমার ক্ষমতাগুলো তো খুব শীঘ্রই ফিরে পেতে হবে, না হলে কেরালা বর্তমান সময়ে অনেক কিছুই করে ফেলবে। আমি মূলত আমার সময়ের স্পেলগুলো দরকার আমার, আর সময়ের স্পেলগুলো আমি একবার পেয়ে গেলে সবকিছু আমি সেদিনই শেষ করতে পারবো। সময়ের ক্ষমতাগুলো একবার পেয়ে গেলে এ সব কিছুই হবে আমার। ভাবতেও অবাক লাগে যে সময়ের স্পেল ব্যবহার করলেও অতীতকে বদলানো যায় না। সময়ের ক্ষমতা ব্যবহার করে অতীতে গেলেও যদি কোনো পরিবর্তন করা হয় তাহলে সেটা বর্তমানের কোনো পরিবর্তন করবে না, বরং সেই সময় থেকে আলাদা একটা বর্তমান তৈরি হবে। মানে বর্তমান তখন দুটো হবে। সময়ের এই খেলা অনেক পেঁচানো, আমি নিজেও বুঝতেছি না, আর আপনাদেরকেও বুঝতে দিব না। তো আপনারা গল্পের সাথে থাকেন। আমাদেরকে যদি অতীত পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে টাইম মেশিন ব্যবহার করতে হবে। শুধু টাইম মেশিনেই অতীতে গেলেই সেই অতীত চেঞ্জ করা যায়, যেমনটা আমি করেছিলাম এর আগে। অতীতে গিয়ে নিজের একটা পরিচয় বানিয়ে এসেছি। অবশ্য তাতে বেশি ক্রেডিট হৃদিতার। ও না থাকলে অনেক কিছুই হতো না। আমি এসব চিন্তা বাদ দিলাম। আমি যে সময় আছি সেখানে যা ইচ্ছা তাই করতে পারি, কারণ এতে আমার বর্তমানে কোনো পরিবর্তন হবে না। এটার জন্যই যারা আমাকে এখানে এনেছে। কিন্তু মেয়েরার ক্ষমতা পাওয়ার পর ও আমাকে স্বাভাবিকভাবেই পাঠিয়েছে, ঠিক আছে, কিন্তু ও আমার কাছে আছে কেন? ও তো আমাকে আমি জীবিত থাকাতেই বিয়ে করে ফেলেছিল, কিন্তু ওর চোখে আমি এখনো নিজের জন্য ভালোবাসা দেখতে পাই। একদম প্রথমে যা দেখেছিলাম। আমি লিফটে করে এক্সক্রিবেশন এর রুমে চলে আসলাম। জিসান ভাইয়ের সাথে আমার মতো দেখতে যে রোবট ছিল এতক্ষণ সে ও এখন চলে গেছে, তাই আমি আমার জায়গায় নিলাম। হাঁটতেছিলাম, তখনই দেখি সুচিরানের মেয়ে লরা আমার বানানো পেন্টিং নিয়ে আসলো এবং পেন্টিং রাখার লাইনে এক জায়গায় রেখে দিল। লিফটে আসার সময় লরার মুখে শুনেছিলাম, আমার আঁকা পেন্টিং গেছে কোথায়? তোমার আঁকা পেন্টিং মিয়ারা আমার বাবাকে মেরে নিয়ে গিয়েছিল, কিন্তু বাবা আগেই ডুপ্লিকেট বানিয়ে রেখেছিল আর মিয়ারা সেটা নিয়ে যায়। আসলটা তো আমার কাছেই আছে। পেন্টিং এর রহস্যটা কি বলতে পারবে তুমি? আমার ভবিষ্যতের বাবার থেকেই শুনলে তার কাছে ক্ষমতার কোনো জিনিসকে ধরলে সে আংশিক জিনিস দেখতে পারে অতীতের। সে এই পেন্টিংকে ধরে আংশিক কিছু দেখেছিল ভবিষ্যতের।
মানে পেন্টিংটার অতীতের কিছু আংশিক দৃশ্য দেখেছিল, কিন্তু পুরোটা দেখার জন্য তোমার প্রয়োজন ছিল। লড়ার থেকে বুঝেছি পেন্টিংয়ের মিষ্টিটা কি ছিল। আমার থেকে সঠিক তথ্য জানার জন্য সুচিরান আমাকে এখানে এনেছিল প্ল্যান করে, কারণ তার ভয় ছিল যে সে আমার কাছে আসলে হয়তো মিয়ারা তাকে মেরে ফেলবে, কিন্তু এরপরও সে বাঁচতে পারলো না। মিয়ারা শেষমেশ তাকে মেরে ফেললো। এখানে থাকার কোনো মানে হয় না। জিসান ভাইকে যেভাবে হোক এখান থেকে দেশে ফিরাতে রাজি করাতে হবে, কিন্তু কি করে? ও মনে পড়েছে, আমার কাছে রিয়েলিটি প্রিজমের ক্ষমতা আছে। আমি যে কোনো সময় রিয়েলিটি স্পেল নিয়ে রিয়েলিটিকে কন্ট্রোল করতে পারবো। আমাকে শুধু এই হোটেল থেকে বের হতে হবে। এক্সকিউশন শেষ হতে হতে দুপুর হয়ে গেল। একটা ভিআইপি লাইসেন্স শেষে সব গেস্টগুলো কিছু বিক্রি করা জিনিসের মূল্য পরিশোধ করতে লাগলো। আমি সেই সুযোগে বের হয়ে গেলাম এই জায়গা থেকে। জিসান ভাইও আমার সাথে সাথে আসলেন। আমরা হোটেলের বাইরে চলে আসলাম। বাইরে এসে জিসান ভাইকে নিয়ে একটু ঘুরতে লাগলাম। এই সুযোগে আমি আমার রিয়েলিটি স্পেলও ব্যবহার করতে শুরু করে দিলাম। দেখতে দেখতে বিশাল একটা ঘূর্ণিঝড় শহরের দিকে আসা শুরু করলো। দূর থেকে দেখা যাচ্ছে শহরের সব ভবনেই একটা করে বিশাল 3D প্রজেক্টর লাগানো আছে। সেইখানে খবর দিচ্ছে যে সবাইকে টোকিও শহর খুব শীঘ্রই ছেড়ে দিতে হবে, না হলে সবার অবস্থাই খুব ভয়ানক হবে। আমি বিষয়টা মজা নিচ্ছিলাম, কিন্তু জিসান ভাই কিন্তু খুবই ভয় পাচ্ছিল। হৃদয়, এখন কি করব আমরা? আমাদের জাপান ঘুরতে হবে না আর। জাপানে তো কিছুদিন পর পর সব জায়গায় এমন হয়। ঝড়টা আমাদের এখানে আসার আগেই আমাদের দেশে ফিরে যাওয়া উচিত। আমাদের কাজ তো হয়ে গেছে। কিন্তু আমরা তো ঘুরে দেখতে পারলাম না কিছুই। বেঁচে থাকলে আরো সুযোগ হবে ঘোরার। আচ্ছা, তাহলে চল। ঘূর্ণিঝড় দেখে জিসান ভাই সেই ভয় পেয়ে গেছে, কারণ ঝড়টা অনেক বিশাল। কিন্তু বাস্তবে এমন কোনো জিনিসই ঘটছে না। আমি তো শুধু রিয়েলিটি চেঞ্জ করে ফেলেছি, তাতেই সবার মনে ভয় চলে আসছে। রিয়েলিটি জিনিসটা এমন, যেটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া অনেকটা অসহায়। যদি ব্ল্যাক ম্যাজিক আর রিয়েলিটি এক হয়ে যায় তাহলে সেটা খুবই ভয়ানক হয়ে যায়। এর জন্য আমার মিয়ারাকে ভয়ও করছে, কিন্তু মেয়েদের দুর্বল জায়গাগুলো আমি জানি। মিয়ারা যেহেতু আমার সাথে সাধারণ জীবন কাটাতে যাচ্ছে, তাই আমি বলতে পারি ও আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে আক্রমণ করব। জানি এটা করা ঠিক নয়, কিন্তু এটা ছাড়া উপায় নাই। কিছু না করলে এমন কয়টা রিয়েলিটি সে বানাবে তার ঠিক নাই। সময়ের স্পেলগুলো ঠিক তার কাছে আছে, আর এবার আমি ব্যবহার করেছি এমন একটা স্পেল যেটার কারণে আমার ক্ষমতাগুলো কেউ অ্যাবজর্ব করতে পারবে না। মানে আমার কাছে যা থাকবে সেটা শুধু আমার কাছেই থাকবে। আরও কয়েকটা মারাত্মক স্পেল সম্পর্কে আমি জানতে পেরেছি শুধু ওই বুড়ির কারণে। একবার সময়ের স্পেলটা আমি যারার থেকে নিয়ে যাই, এরপর ওকে মারাটা আমার পক্ষে তেমন কোনো ব্যাপার হয় না। কিন্তু প্রথমে আমাকে এখানের হৃদয়কেও খুঁজতে হবে। এই সময় যে হৃদয় ছিল তাকে হয়তো যারা বন্দি করে রেখেছে, না হলে মেরে ফেলেছে, না হলে তাকে ভিন্ন কোনো পরিচয় দিয়ে অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়েছে। এই কাজটা হৃদিতা ঠিক মতোই করতে পারবে, কারণ আমি যেখানেই থাকি না কেন হৃদিতা ঠিকই আমাকে খুঁজে বের করবে। আর আমার অতীতের হৃদয়কে খুঁজে হৃদিতার কষ্ট হবে না। কিন্তু ওদের কাজটা খুব গোপনে করতে হবে। মেয়েরার সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি, সে নাকি অনেক অবুঝ। আর শিওর করে বলতে পারি, যদি যারার শরীরে মেয়েরার ক্ষমতা থেকে থাকে তাহলে সেখানে যারার কোনো অস্তিত্বই নেই এখন। ওর শরীর আছে মাত্র, কিন্তু সেটা কন্ট্রোল করছে এখন মেয়েরা। আমি আর জিসান ভাই সেদিনই সুচিরানের প্রাইভেটে প্লেনে চড়ে বাসায় চলে আসলাম। জিসান ভাই তো হাফ ছেড়ে বাঁচলেন, কিন্তু আফসোস করে যাচ্ছেন ঘুরতে না পেরে। আমরা সরাসরি আমাদের বাসায় চলে আসলাম। সবাইকে আমাদের দেশে ফেরার কারণ বললাম। এখন থেকে একদম পারফেক্ট অভিনয় করতে হবে, কারণ যার কাছে ব্ল্যাক ম্যাজিক আছে আর ও আমার মাথায় এমনিতেই পড়তে পারবে। তখনই আমার মাথায় একটা স্পেলের কথা আসলো। বুঝলাম এটাও বুড়ির দেওয়া জ্ঞানের মধ্যে একটা। আমি স্পেলটা ব্যবহার করলাম। এই স্পেলে আমার উপরে কেউ টেলিপ্যাথি ব্যবহার করতে পারবে না, কোনোভাবেই আমার মনের কথা পড়তে পারবে না। পারবে যদি আমি তাকে পড়তে দিই, আর শুধু সেইটুকু পড়তে পারবে যেটুকু আমি চাইবো। তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ আমি কখনো অবুঝ কোনো ভয়ঙ্কর মেয়ের হাতে মরতে চাই না। এখানে আমার মৃত্যু হলেও আমাকে জীবিত করা কেউ থাকবে না, কারণ আমার মৃত্যুর সাথে সাথে হৃদিতার আত্মাও মুক্তি পেয়ে যাবে।
আর আমার বাকি রানীদের মাঝে এমন ক্ষমতা নাই যে তারা তাদের বুদ্ধি দিয়ে আমাকে বাঁচাবে। তাই আমার কিছুটা ভয় হচ্ছে। আমার রুমে আমি চলে গেলাম। জিসান ভাই নিজের বাসায় চলে গেছে, যারা এখনো আমার বাসায় আছে। ও বুঝতে পারে নাই যে আমি চলে আসছি। হয়তো রিদির সাথে থাকার কারণে এটা হয়েছে। রিদির সাথে থাকলে নিজের ম্যাজিক কাজ করে না, এটা আমি অনেক আগেই শুনেছিলাম। রিদি একটা ভালো অস্ত্র আমাদের জন্য। এখানে আমার রুমে দুইজন শুয়েছিল। সময়টা রাত 12টার। এত রাতে আমি বাসায় আসবো তারা কখনো ভাবেইনি। আর দরজা আটকিয়ে তারা ঘুমাচ্ছে। তাই আমিও পাশে থাকা আরেকটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রিদির ডাকে আমার ঘুম ভাঙলো। কি রে, তুই চলে আসছিস কালকে? আর আসছিস ভালো কথা, আমার জন্য কিচ্ছু নিয়ে আসিস নি? দেখ, বড় দুটো টেডি বিয়ার নিয়ে আসছি। টেডি বিয়ার? আসার সময় এয়ারপোর্ট থেকে অনেকগুলো কিটক্যাট আর ক্যাডবেরি চকলেট কিনে এনেছিলাম রিদির জন্য। সেই সাথে দুটো টেডি বিয়ারও নিয়ে এসেছিলাম। রিদির অনেক পছন্দের টেডি বিয়ার, যার নাম আমি দিছিলাম আকাশ পান্ডু। তাকে নিজের হাতেই গলা কেটে খুন করেছিলাম একসময়, তাই তাকে আজকে আকাশ পান্ডুর বড় ভাই খক্কস পান্ডু এনে দিলাম। রিদি তো সেটা পেয়ে সেই খুশি। সেই সাথে যারা আসলো এবং তার পান্ডুকে দেখে অনেক খুশি হলো, কিন্তু তার পান্ডুর আমি নাম ভাবতে পারতেছি না। যাকে আপনারা একটা নাম বইলেই পান্ডুটার কি নাম দেওয়া যায় বইলেন কমেন্টে। তুমি কখন আসলা? কাল রাত 12টায়। ফোনও দিলা না, আর বললা না যে 1 মাস থাকবে। ব্যাপার কি বলো তো? আরে বইলো না, টোকিওতে ছোট ছোট ঘূর্ণিঝড় হবে সেটা দেখিয়ে জিসান ভাই আমাকে বললো যে চল বাসায় যাই, না হলে সেটা আমাদের মেরে ফেলতে পারে। ওইখানে তো ঝড় 2-1 দিন পরপরই হয়, আর সেই সাথে ভূমিকম্প আছে। আরে বুঝো না, বউ রেখে এত বড় ভাইয়ের সামনে হানিমুন করতে কার ভালো লাগে? নিজের মনের কথা বলেই দিলি। ওটা তো এমনি। আমার কথা শুনে দুজনেই নিজেদের পান্ডুকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। সে কি হাসা, বাপরে বাপ, মায়ায় ফেলানো হাসি। সেই হাসি তো অনেক আগেই পা ফেলেছিলাম, আর পা ফেলতে চাই না এই হাসিতে। এখন অন্য কিছু ফেলতে হবে। আমি যাই, ওকে ফোন করে গিয়ে। তুমি কোথায় যাচ্ছ? আমি যারার হাতটা ধরে যারাকে টেনে আমার বুকের মধ্যে নিয়ে আসলাম, কিন্তু যারা মিস্টার পান্ডুকে আমাকে আমাদের মাঝে মিস্টার পান্ডুকে রেখে বলে দিল। কি করছো কি? কেউ দেখে ফেলবে। কে দেখবে? আর এই পান্ডুটাকে সরাও তো, আমি তোমাকে হাক করতে চাই। হয়েছে, হাক করতে হবে না। আমি বাসায় যাচ্ছি আজই। আগে জানলে তুমি আসবে, তাহলে কালকেই চলে যেতাম। তুমি ভালোবাসো না আমায়? কি বলছো তুমি? আমি তোমায় আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বলেই যারা লজ্জা পেয়ে চুপ করে গেল, কারণ এর আগে যারা ওর মনের কথা বলেনি আমাকে। তাহলে তো এই পান্ডুকে সরাতেই হয়। আমি পান্ডুকে লাথি মারলাম। পান্ডুকে লাথি মেরে আমি ফেলে দিয়ে যারা ঠোঁটে ঠোঁট রেখে ওকে দেয়ালের সাথে মিশিয়ে চুমু দিতে লাগলাম। কিন্তু কে জানতো হালকা উত্তেজিত হয়ে ওর হাত থেকে কিছুটা ব্ল্যাক ম্যাজিক ভুল করে পান্ডুর মধ্যে চলে যাবে। সাথে সাথে পান্ডু লাফ দিয়ে উঠে আমাকে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল, আর সেই সাথে আমার উপরে লাফ দিয়ে এসে বসে পড়লো। বসে আমার মুখে থাপ্পড় দিতে শুরু করলো। বাঁচাও, ভূত ভূত, এই পান্ডুর ভিতরে ভূত। তোর সাহস কি করে হয় আমার মালিককে তুই কামড় দিস? তোকে আজ মেরেই ফেলবো। বাঁচাও আমাকে, আমি মরতে চাই না। তখনই দিদি চলে আসলো করে, আর পান্ডুটা পরে গেল নিচে। যারাও দাঁড়িয়ে কিছুটা মজা নিচ্ছিল। এইটা কি ছিল? কি? এই পান্ডু আমাকে মারলো জীবিত হয়ে। আমি ভয় পেয়ে বললাম, ভালোই করছে, তুই আমার পান্ডা বাবুকে মেরেছিস, গলা কেটে তারই প্রতিশোধ নিয়েছে। আর দিনের এমন স্বপ্ন একটু কম করে দেখ, তাহলে মরবে না। না না, এই পান্ডুর ভিতরে এনাবেলের জামাইয়ের আত্মা আছে। দেখো, আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর যারা তো সব নিজের চোখে দেখছে। হ্যাঁ, তোদের ডাক্তার দেখাতে হবে। হৃদি যাওয়ার পর আবার পান্ডুটা জীবিত হয়ে আমার গলা টিপে ধরে, আর এবার যারা এসে একটা থাপ্পড় দেয় ওর গালে। সাথে সাথে পান্ডু দূরে গিয়ে বসে পড়ে আর বলতে শুরু করে, আমাকে মারার কারণ জানতে পারি ম্যাডাম? ম্যাডাম? কার ম্যাডাম? আর তুমি কে? আমি জামাইবেল, অ্যানাবেলের ভবিষ্যতের জামাই। আমি ভবিষ্যৎ থেকে এসেছি অ্যানাবেলকে ভয়ঙ্কর হওয়ার আগেই বাঁচাতে, কারণ ভবিষ্যতে সে আমাকে রোজ ধরে ধরে পিটায়। আমি এখানে এসেছি সে ভালো থাকা অবস্থায় তার মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে। তো তুমি ওকে ম্যাডাম বলতেছো কেন?
সাথে সাথে পাণ্ডু আবার নর্মাল পাণ্ডু হয়ে গেল। ব্যাপারটা খুবই ভালোই কন্ট্রোল করেছে যারা। একটা চুমু দেওয়াতেই ওর পাণ্ডুর জীবন দিয়ে দিয়েছে। আর বাকি কিছু করতে তো এই রুমের সব কিছুর মধ্যে জীবন দিয়ে দিবে। আসলে ওর সম্পর্কে জানা আমার তথ্যের থেকে অনেক অবুঝ, কিন্তু আসল ব্যাপার হলো ওর প্রতি আমার মায়া হচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমি এত ভয়ানক কোনো জিনিসকে তো এভাবে রাখতে পারি না। আর মোটেও আমি মেয়েরার থেকে ওকে যারা বানাতে চাই না, কারণ যারা হলে ওকে মারতে আমার বেশি লাগবে না, কিন্তু মেয়েরাকে আমার ভালোই লাগছে। ভয়ানক হলে ওর মাঝে রয়েছে অবশিশুর স্বভাব, আর এটাই আমার কাজে দেবে। আমি ভয় পাওয়ার অভিনয় করতে লাগলাম, আর ও আমাকে এসে শক্ত করে জড়ে ধরলো। আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, যারা সেগুলো মুছে দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আমার মুখে সেই শক্তিতে ঘুষি মেরেছিল জামাবেল পাণ্ডু। মনে হচ্ছে চোয়াল ভেঙে গেছে। আমার ক্ষমতাগুলো থাকলে হয়তো এসব আমাকে দেখতে হতো না, কিংবা এখন আমার হিল হতে সময় লাগতো না। আমি খেলা করছি, যারা আমাকে হিল করার চেষ্টা করছে। আমি যাতে কিছু না বুঝতে পারি সেটার পুরো খেয়াল রাখছে। হয়তো ওর ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে এগুলো এখন, আর আমার মুখের সব ক্ষত ঠিক করে দিবে। হ্যাঁ, ঠিকই তাই হলো। আমাকেও এখন এগুলো বলে থাকতে হবে। যারার স্পেল এবার আমার উপরে কোনো কাজই করলো না, বরং আমি চুপচাপ হয়েছিলাম। যারা এবার মনে করছে আমি পাণ্ডুর কথা ভুলে গেছি, কিন্তু আসলে না, আমাকে এখন অভিনয় করতে হবে। আমি বাসায় চলে যাব আজকে। যেতে দিবই না। আমি যারাকে আবার আমার বুকে টেনে আবার বললাম, কিন্তু সবাই তো বলতেছে আমাদের পরীক্ষার আগে আমরা নিজেদের বাসাতেই থাকবো। শুধু তুমি চলে আসবা এখানে, আমি এই রুমে থাকবো, তুমি আর রিদি আমার রুমে থাকবা। তাছাড়া আমরা তিনজনে কিন্তু একসাথে পড়ালেখা করতে পারবো, তাতে আমাদের পরীক্ষাও ভালো হবে। আর এমনিতেও আমি সবসময় তোমাকে আমার কাছে দেখতে চাই। আমি যারা কপালে চুমু দিয়ে বললাম। এবার ভুল করলাম না, চুমুটা কপালে দিলাম। তখনকার মতো ভুল করে আবার আরেকটা পাণ্ডুর হাতে ঘুষি খেতে চাই না। এখনো ওর পাণ্ডু বসে আছে ফ্লোরে। যারা পাণ্ডুটা নিয়ে চলে গেল, যাওয়ার সময় একটা মিষ্টি হাসি দিয়ে গেল, যে হাসিতে আমার বুক চুরমার হয়ে গেল। সাধারণ লাইফের রোম্যান্সগুলো কত মজার, কিন্তু এর থেকে বেশি রোমান্টিক জায়গায় গিয়ে আমার রোম্যান্স করার রেকর্ড আছে। আমি হিমালয়ের সবচেয়ে উপরে গিয়ে হৃদিতার সাথে রোম্যান্স করেছি, নীলার সাথে পুরো আকাশ উড়ে রোম্যান্স করেছি, কিন্তু নিজের বাসায় সাধারণ জীবনে এমন অভিজ্ঞতা হয়নি। ভাবতেছি আমি যদি সাধারণ হতাম তাহলে হয়তো এমনি হতো আমার সাথে। একটা বিয়ে হতো, আমার একটাই ভালোবাসা হতো, কিন্তু আমি তো রাজা ছিলাম। আমারও রাজ্য অনেকগুলো, সবগুলো রাজ্যের জন্য তো একটা রাজা দরকার, সেটার জন্য বিয়ে করা দরকার পরে বেশি। যাই হোক, বড় বড় রাজ্যের রাজারাও এটাই করেছে, আমিও তাদের পথ অবলম্বন করেছি। রিদি আর যারা রেডি হলো কলেজ যাবে বলে, সেই সাথে আমিও রেডি হলাম। এরপর নাস্তা করে তিনজনে একটা রিক্সায় করে কলেজের দিকে যাচ্ছিলাম। আমাকে বসতে হলো রিক্সার ওপরে, একটু ঝাঁকি লাগবেই, 12:30 বেজে যায়। আমি নিনজা টেকনিকে বসে আছি। একটু পরই কলেজে চলে আসলাম। কলেজে আসার পর আমার মাথায় নতুন একটা প্ল্যান হলো। এর আগে আমি খেয়াল করেছি কলেজের গুন্ডা টাইপের ছেলে শুভ যারার পিছনে পড়ে আছে। আমার সাথে যারা থাকলে আমি খেয়াল করেছি সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে থাকে, মনে হয় আমাকে ধরে পিটাবে। আজকে একটা কিছু করতে হবে, আমার সামনে যা ক্ষমতাগুলো প্রকাশ করাতে হবে, তাতে আমার কাজ হয়ে যাবে। আজকে কলেজের পরিস্থিতি দেখে আবহাওয়া আমার পক্ষে মনে হলো, কারণ আজকে শুভ এর সব ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ক্লাসরুমের বাইরে। আমি যারার সাথে হেসে সে কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। যারা আর রিদি দুজনে ক্লাসরুমে ঢুকে গেল, কিন্তু শুভ আমাকে নিয়ে আসলো অন্য একটা ক্লাসরুমে কিছু কথা বলবে বলে। অন্য ক্লাসরুমে এনেই সজনে আমার মুখে একটা ঘুষি মেরে আমাকে দেয়ালের উপরে ফেলে দিল। তারপর আমার কাঁধ ধরে আমাকে উল্টি আর একটা ঘুষি দিল সোজা আমার নাকে। এবার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, আর আমিও পড়ে গেলাম একটা বেঞ্চের উপরে। আমার রক্তে বেঞ্চ পুরো ভিজে গেছে। নাকে এত ব্যথা এর আগে আমি হিগমার সাথে লড়তে গিয়ে পেয়েছিলাম, এরপর এখন পেলাম। এখন আমার কাছে শুধু রিয়েলিটি প্রিজমের ক্ষমতা আছে, তাই আমি শুধু সাধারণ মানুষের শরীরের দিকে দিয়ে শুভ একটা হকি স্টিক নিয়ে আমার পায়ে আঘাত করলো। আমি ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়লাম। এবার শুভ বলতে শুরু করলো, তোকে এর আগের দিনও বলে দিয়েছিলাম যারার থেকে দূরে থাকবি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। নিজের বোর্ড থেকে দূরে থাকবো কি করে? কি
হ্যাঁ, যারা আর আমার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেই। তাহলে আজকে তোকে মেরেই ফেলবো। যারা শুধু আমার, ওকে আর কাউকে পেতে দিব না। শুভ স্টিকটা তুললো আমার মাথায় মারার জন্য। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। আমি রিয়েলিটি চেঞ্জ করে দিয়েছিলাম। শুভ যাকে মেরেছে সে শুভ এর একজন বন্ধু। আমি শুভের বন্ধুর জায়গায় ছিলাম, কিন্তু সেই সময় যারা এই রুমে চলে আসলো, যারার আশাটা আমি আগে থেকে বুঝে গিয়েছিলাম, তাই আমার স্পেলটা আমি আবার ব্যবহার করলাম না। যা ছিল সব তেমনি করে দিলাম। শুভের সামনে আমি চলে গেলাম। এমন সময় যারা এই রুমে এসে আমার এই অবস্থা দেখে রেগে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওর লাল হয়ে যাওয়া মুখ। কিছুই করলো না, ও শুধু রুমে ঢুকলো, আর ঢোকার পরই দরজা এমনি এমনি বন্ধ হয়ে গেল। এরপর হাত দিয়ে ইশারা করলো যারা, সাথে সাথে শুভ আর ওর বন্ধুরা হাওয়ায় উঠতে লাগলো। ডান হাত দিয়ে কিছু একটা আমার দিকে ছুড়লো যারা, সেখানে কালো ছায়ার মতো কিছু একটা ছিল। সাথে সাথেই আমার সব ব্যথা এবং আমার কথাগুলো ঠিক হয়ে গেল। যারা আস্তে আস্তে সবার হাত পা ভাঙতে লাগলো। একা একাই হাওয়ায় উঠছে আর ওদের হাত পা ভেঙে যাচ্ছে। যারার চোখ এখন কালো হয়ে গেছে। আমি ওর মাঝে থাকা ভয়ানক জিনিসটা অনুভব করতে পারলাম। আমি যারাকে গিয়ে জোরে একটা ঝাঁকি দিলাম, সাথে সাথে ও স্বাভাবিক হয়ে গেল। আর শুভ আর ওদের বন্ধুরা হাত পা ভাঙা অবস্থায় কেউ ফ্লোরে, কেউ বেঞ্চের উপরে পড়ে গেল। জিনিসটা উপভোগের থাকলেও অনেক ভয়ানক ছিল, কারণ আরেকটু হলেই যারা ওদের মেরে দিল। আমি অবাক হওয়ার অভিনয় করে যার দিকে তাকালাম। কি করলে এটা? কিভাবে করলে? কিছুই করি নাই আমি, সব তোমার ভুল ধারণা। আমার কাছে আসতে লাগলো। বুঝতে পারলাম ও আমাকে ভোলানোর চেষ্টা করবে। ওয়েট, আমার বউয়ের কাছে সুপার পাওয়ার আছে, আর সে এইভাবে আমাকে বাঁচালো। এটার থেকে আনন্দের আর কি থাকতে পারে? তুমি আর কি কি করতে পারো বলো তো? তোমার ভয় লাগছে না? দূর, এটা তো কুল। সেদিন তোমার সাথে তো ওয়ান্ডার ওম্যান মুভিটা দেখলাম না, মেয়েটার কাছে কত ক্ষমতা ছিল। তুমি তো ওর মতো এই পৃথিবীর একজন সুপার হিরো হতে পারবে। তোমার ভালো লাগছে তাহলে? হ্যাঁ, আমি যারাকে জড়িয়ে ধরে বললাম। যারা আর আমি রুমটা থেকে বেরিয়ে আসলাম। যারা এবার কিছুই করলো না, মানে আমার প্ল্যানটা কাজে দিয়েছে। অনেক কষ্ট হয়েছে, তারপরও শেষমেশ এই পর্যন্ত আসতে পেরেছি। এখন যারার থেকে আমার কিছু ক্ষমতা নিতে হবে, না হলে আমি কখনোই কেরালাকে হারাতে পারবো না। কেরালা যে কি কি করেছে আমার ক্ষমতাগুলো নিজের করে, তারপর আবার আমার তলোয়ারের তার কাছেই। আর এইসব করতে তাকে সাহায্য করছে মিয়ারা। আমাকে প্রথমে মিয়ারাকে বোঝাতে হবে ওর মাঝে আমি ভালোর লক্ষণ পাচ্ছি। আসলে অনেকটা অবুঝ টাইপের মেয়েও। ওর অবুঝতার সুযোগে আমার নিতে হবে। ওকে ভালোর দিকে নিয়ে আসতে পারবো মনে হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক মানে যে খারাপ কোনো কিছু তা নয়, শুধু যার কাছে সেটা থাকে তার মন ঠিক থাকলেই সব ঠিক। আমি মিয়ারাকে এখন মারতে চাই না। চাইলে ওকে মারার প্ল্যানও আমি করতে পারি। ওকে মারলে ওর সমস্ত ক্ষমতা আমার হবে।